হ্যালো ভিউয়ার, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়াজ টু নো। আজ আমরা ডেভেলপমেন্ট চ্যাপ্টারের কিছু শর্ট কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব। এই ডেভেলপমেন্ট চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ টিচিং এক্সামের ক্ষেত্রে। টিচিং রিলেটেড যে কোনো এক্সামে এখান থেকে প্রচুর কোশ্চেন আসে। আর তাছাড়াও আমাদেরকে টিচিং রিলেটেড কোনো প্রফেশনে থাকতে হলে এই বিষয়টি আমাদের জানা দরকার। যারা এডুকেশন, সাইকোলজি এই সাবজেক্টগুলোতে বিএ বা এমএ করছে, আবার এর সাথে সাথে যারা ডিএলএড, বিএড, এমএড এই কোর্সের সাথে যুক্ত রয়েছে, তাদের ক্ষেত্রেও আজকের এই আলোচনাটি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আজকের বিষয় ডেভেলপমেন্ট নিয়ে আমরা আলোচনা শুরু করব। তার আগে আমাদেরকে জেনে নিতে হবে ডেভেলপমেন্ট কী আর গ্রোথ কী। কারণ অনেকেই বিকাশ আর বৃদ্ধি দুটোকে আলাদা না ভেবে এক ভেবে ফেলে বা একে অপরের সাথে জড়িয়ে ফেলে। তো এই বিষয়টি আমাদের আগে জানতে হবে, বিকাশ কী বা বিকাশ কাকে বলে। হোয়াট ইজ ডেভেলপমেন্ট? ডেভেলপমেন্ট বা বিকাশ হল জীবনব্যাপী প্রক্রিয়া, লাইফ লং প্রসেস। জীবনব্যাপী প্রক্রিয়া মানে কি? যা জন্ম মুহূর্ত থেকে শুরু হয়, মৃত্যুর আগের মুহূর্ত অবধি চলতে থাকে। বিকাশ জীবনের প্রথম থেকে মৃত্যু পর্যন্ত স্থায়ী হয়। বিকাশ হল গুণগত পরিবর্তন। এবার আমরা জেনে নেব বৃদ্ধি কাকে বলে বা বৃদ্ধি বলতে কি বোঝো। হোয়াট ইজ গ্রোথ? একটি নির্দিষ্ট বয়স সময়সীমার মধ্যে দেহের আকার ও আয়তন, ওজন, উচ্চতার স্বতঃস্ফূর্ত ও স্থায়ী পরিবর্তন হল বৃদ্ধি। বৃদ্ধি পরিমাণযোগ্য। তাহলে এবার আমরা জেনে নিই বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য। বৃদ্ধি হল বিকাশের একটি অংশ। বিকাশ হল বৃদ্ধির থেকে বৃহৎ ও সামগ্রিক ধারণা। বৃদ্ধির নির্দিষ্ট সময়সীমা আছে। বিকাশ ধারাবাহিক প্রক্রিয়া, কন্টিনিউয়াস প্রসেস। বৃদ্ধি পরিমাণগত, বিকাশ গুণগত, কোয়ালিটেটিভ। বৃদ্ধি বাহ্যিক পরিবর্তন, বিকাশ অভ্যন্তরীণ প্রক্রিয়া। এবার আমরা জেনে নেব এই যে আমরা বললাম বিকাশ ধারাবাহিক প্রক্রিয়া, কেন? বিকাশ একটি অবিচ্ছিন্ন বা নিরবিচ্ছিন্ন ধারাবাহিক প্রক্রিয়া কেন? প্রথমেই আমি বললাম বিকাশ কি? বিকাশ হলো জীবনব্যাপী প্রক্রিয়া, এবং এখন আমরা জানলাম বিকাশ হলো অবিচ্ছিন্ন ধারাবাহিক প্রক্রিয়া। কারণ মাতৃগর্ভে ভ্রূণ সঞ্চারণ মুহূর্তের থেকে আমৃত্যু এই পরিবর্তনের প্রক্রিয়া চলতে থাকে। কোনো কোনো ক্ষেত্রে এই পরিবর্তন চোখে পড়ে না, তবে এই পরিবর্তন ব্যক্তি স্বাতন্ত্র্য, আমরা যে একজন আরেকজনের থেকে আলাদা, এই যে ব্যক্তি স্বাতন্ত্র্যকে নষ্ট করে না। বিকাশের প্রক্রিয়া নিরবিচ্ছিন্নভাবে এগিয়ে চলে। জীবন বিকাশের স্তরগুলি উল্লেখ করো। অ্যাকচুয়ালি জীবন বিকাশের স্তরগুলোকে নানা মনোবিজ্ঞান নানাভাবে ভাগ করেছে। তার মধ্যেও শৈশব, বাল্যকাল, কৈশোর ও প্রাপ্তবয়স্ক এই চারটে স্তর উল্লেখ করা হয়, কিন্তু নানা মনোবিদ নানাভাবে জীবন বিকাশের স্তরকে ভাগ করেছে। আমরা সেগুলো নিয়ে আস্তে আস্তে আলোচনা করব। মনোবিদ আর্নেস্ট জোন্স, তার মতে বিকাশের ভাগগুলো কি কি? ইনফ্যান্সি, শৈশব, 0 to 5 years, চাইল্ডহুড, বাল্য, 5 to 12 years,
অ্যাডোলেসেন্স কৈশোর বা বয়ঃসন্ধিকাল 12 থেকে 18। ম্যাচুরিটি প্রাপ্তবয়স্ক 18 থেকে আমৃত্যু অবধি। এই ভাগটি কিন্তু মনোবিদ আর্নেস্ট জোন্স দিয়েছেন। আবার অন্যভাবে আসতে পারে, বিকাশের স্তরকে 4 ভাগে ভাগ করেছে কে? 4 ভাগে ভাগ করেছে আর্নেস্ট জোন্স। অবশ্য মনোবিদ রুশো কিন্তু জীবন বিকাশের স্তরকে 4 ভাগে ভাগ করেছে। তাহলে আমরা জেনে নিই মনোবিদ রুশোর মতে জীবন বিকাশের স্তরগুলি কী কী। মনোবিদ রুশোর মতে জীবন বিকাশের স্তর: শৈশব 1 থেকে 5 বছর, বাল্য 5 থেকে 12 বছর, প্রাক বয়ঃসন্ধিকাল 12 থেকে 15 বছর, বয়ঃসন্ধিকাল 15 থেকে 20 বছর। জীবন বিকাশের স্তরকে 10 ভাগে ভাগ করেছে কে? জীবন বিকাশের স্তরকে 10 ভাগে ভাগ করেছে মনোবিদ পিকুনাস। পিকুনাসের মতে জীবন বিকাশের স্তরগুলি কি কি? পিকুনাসের মতে জীবন বিকাশের স্তর 10 ভাগে যেহেতু ভাগ করেছে, তো সেই 10টি ভাগ কি কি? প্রাক জন্মস্তর। প্রাক জন্মস্তর মানে গর্ভ সঞ্চারের দিন থেকে জন্মানোর পূর্ব মুহূর্ত পর্যন্ত। সদ্যজাত স্তর জন্মের সময় থেকে 4 সপ্তাহ পর্যন্ত। প্রারম্ভিক সংস্থার, এটা প্রারম্ভিক শৈশব হবে। প্রারম্ভিক শৈশব 1 থেকে 1.5 বছর পর্যন্ত। প্রান্তীয় শৈশব 1.5 থেকে 2.5 বছর পর্যন্ত। প্রারম্ভিক বাল্য 2.5 থেকে 5 বছর। মধ্য বাল্য 5 থেকে 9 বছর। প্রান্তীয় বাল্য 9 থেকে 12 বছর। যৌবন আগমন 12 থেকে 21 বছর। প্রাপ্তবয়স্ক 21 থেকে 70 বছর। বার্ধক্য 70 থেকে মৃত্যু পর্যন্ত। জীবন বিকাশের স্তরের সাথে শিক্ষা স্তরের সংযোগ কীরূপ? মানে জীবন বিকাশের স্তরের সাথে শিক্ষা স্তর কীভাবে যুক্ত? ইনফ্যান্সি মানে শৈশবকালে প্রাক প্রাথমিক বিদ্যালয়, প্রি প্রাইমারি। বাল্যকালে প্রাথমিক বিদ্যালয়। প্রাক কৈশোরে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। বয়ঃসন্ধিকালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তর। আর যৌবনকালে বা যৌবন সময় উচ্চ শিক্ষার স্তর, আমরা যা বলি হায়ার এডুকেশন। হায়ার এডুকেশন স্টেজ। শিশুরা অনুকরণের মাধ্যমে কিভাবে শেখে তার 2টি উদাহরণ দাও। মানে এখান থেকে আমরা বুঝতেই পারছি শিশুরা অনুকরণের মাধ্যমে শেখে, কিন্তু কিভাবে শেখে? পিতামাতা ও পরিবারের অন্যদের অনুকরণ করে সে কথা বলতে, পোশাক পরতে, জুতোর ফিতে বাঁধতে, এমনকি চলতে শেখে। শিশু প্রথমে টাটা বলতে শেখে পিতামাতার কাছে শুনে। একে অর্গানিক ইমিটেশন বলা হয়। দ্বিতীয়ত, ছবি দেখে বা গল্প শুনে শিশু নানা রকম কর্মতৎপরতা দেখায়। শৈশব বলতে কি বোঝায়? সাধারণত জন্মের পর থেকে 5 বা 6 বছর বয়স পর্যন্ত সময়কালকে শৈশব বা ইনফ্যান্সি বলে। সর্বপ্রাণবাদ কি? সর্বপ্রাণ, সব কিছুর মধ্যে প্রাণ, সর্বপ্রাণবাদ বলছে আদি বাল্যকালে শিশু জীব ও জড় জগতের মধ্যে পার্থক্য করতে পারে না। সে ভাবে সব কিছুর মধ্যেই প্রাণ আছে। এই ধরনের চিন্তাকে সর্বপ্রাণবাদ বলে। ভাষার বিকাশ কি? ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট কি? ভাষার বিকাশ হলো জ্ঞানমূলক বিকাশ, কগনিটিভ ডেভেলপমেন্ট। নৈতিক বিকাশ কি? শিশুর মধ্যে ভালো বা খারাপ বিচার করার ক্ষমতা, যা ধীরে ধীরে শিশুর মধ্যে পরিবর্তন হয়।
এই ভালো বা খারাপ বিচার করার ক্ষমতা, একেই বলা হয় নৈতিক। আমরা বলি না মোরালিটি, এথিক্স। ব্যক্তির বা শিশু শিক্ষার্থীর বৈশিষ্ট্য নির্ভর করে কিসের উপর? ব্যক্তির বা শিশু শিক্ষার্থীর বৈশিষ্ট্য নির্ভর করে কিভাবে বংশগতি ও পরিবেশগত উপাদানগুলি প্রভাব বিস্তার করে তার উপর। আমরা জানি ব্যক্তিত্ব গঠনের ক্ষেত্রে বংশগতি ও পরিবেশের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ। স্কিমা কি? কোনো মুহূর্তে অর্জিত তত্ত্বসমূহের একক সংগঠনই হল স্কিমা। পিয়াজে বলেছেন মানুষের চিন্তনের প্রাথমিক উপাদান হল স্কিমা। স্কিমা বৃদ্ধির সাথে সাথে মানুষের চিন্তা শক্তি বৃদ্ধি পায়। মানুষ স্কিমা দিয়ে কোনো কিছুকে বোঝার চেষ্টা করে বা চিন্তা করে কোনো কিছু বোঝার চেষ্টা করে। স্কিমা ধারণার উদ্ভাবক কে? বার্টলে। প্রজ্ঞামূলক বিকাশের তত্ত্বটির প্রবক্তা কে? পিয়াজে। পিয়াজের মতে প্রজ্ঞামূলক বিকাশের কটি স্তর আছে? 4টি স্তর। স্কিমা সম্প্রসারণে 2টি প্রক্রিয়া আছে, সে 2টি প্রক্রিয়া কি কি? অভিযোজন ও সাংগঠনিককরণ। অভিযোজন কোন প্রক্রিয়ার সমন্বয়? আত্মীকরণ ও সহযোজন, এই 2টি প্রক্রিয়ার সমন্বয় হল অভিযোজন। আত্মীকরণ বা অ্যাসিমিলেশন বলতে কি বোঝায়? এক কথায় আত্মীকরণ হলো নতুন তথ্যকে বিদ্যমান স্কিমাতে নিয়ে আসা বা অন্তর্ভুক্তি করা। একটি শিশু তার লোকালয়ের বিভিন্ন কুকুর দেখে কুকুর সম্বন্ধে একটি ধারণা তৈরি হয়েছে যা তার স্কিমাতে রয়েছে। একদিন সে কোনো এক বন্ধুর বাড়িতে গিয়ে একটি ভিন্ন প্রজাতির, মানে আমরা যে রাস্তায় যে কুকুর দেখছি তার থেকে আলাদা ভিন্ন প্রজাতির হতে পারে, সে কুকুর দেখল। এর ফলে তার কুকুরের ধারণা বা স্কিমা বৃদ্ধি পেল, অর্থাৎ স্কিমার পরিবর্তন হলো। এই ধরনের যে প্রসেস বা এই ধরনের যে প্রক্রিয়া তাকেই বলা হয় আত্মীকরণ। নতুন তথ্য পুরনো স্কিমাতে প্রসারিত করছে। পিয়াজের প্রজ্ঞামূলক বিকাশের স্তর বা কগনিটিভ ডেভেলপমেন্টের স্টেজগুলি কি কি? আমরা আগেই জানলাম 4টি স্টেজ কি কি। সেন্সারি মোটর স্টেজ, সেন্সারি মোটর স্টেজ বাংলায় সংবেদন সঞ্চালনমূলক স্তর। প্রি অপারেশনাল স্টেজ প্রাক ধারণামূলক স্তর। কংক্রিয়েট অপারেশনাল স্টেজ মূর্ত সক্রিয়তার স্তর। ফর্মাল অপারেশনাল স্টেজ নিয়মতান্ত্রিক সক্রিয়তার স্তর। সেন্সারি মোটর স্টেজ, প্রি অপারেশনাল স্টেজ, কংক্রিয়েট অপারেশনাল স্টেজ আর ফর্মাল অপারেশনাল স্টেজ। সেন্সারি মোটর স্টেজের সময়সীমা কত বছর অবধি? সংবেদন সঞ্চালনমূলক স্তরের সময়সীমা 0 থেকে 2 বছর। প্রি অপারেশনাল স্টেজের সময়সীমা, প্রাক ধারণামূলক স্তরের সময়সীমা 2 থেকে 7 বছর। কংক্রিয়েট অপারেশনাল স্টেজের সময়সীমা 7 থেকে 11 বছর। আর ফর্মাল অপারেশনাল স্টেজ 11 বছর পর থেকে শুরু হয়। পিয়াজেকে কি বলা হয় এবং কেন? প্রথমত আমরা জানি পিয়াজে কগনিটিভ ডেভেলপমেন্টের জন্য বিখ্যাত। তাছাড়াও পিয়াজেকে জেনেরিক এপিস্টেমোলজিস্ট বলা হয়। ব্যক্তির বিকাশের সঙ্গে কগনিটিভ বিকাশের সম্পর্ক অনুসন্ধানে যারা আগ্রহ প্রকাশ করেন তাদেরকে জেনেরিক এপিস্টেমোলজিস্ট বলা হয়। যেহেতু পিয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট ব্যক্তির বিকাশের সাথে আগ্রহ প্রকাশ করেছে বা এ নিয়ে রিসার্চ করেছে, তাই তাকে বলা হয় জেনেরিক এপিস্টেমোলজিস্ট।
সংবেদন সঞ্চালনমূলক স্তরের বৈশিষ্ট্য কি? আত্মকেন্দ্রিকতা। আত্মকেন্দ্রিকতা হল সংবেদন সঞ্চালনমূলক স্তরের বৈশিষ্ট্য। শিশু বস্তুর আকৃতি, বর্ণ ইত্যাদি বৈশিষ্ট্যের সাহায্যে একটিকে অপরটির থেকে পৃথক করতে পারে। কোন স্তরে? প্রাক সক্রিয়তার স্তরে। শিশু নিজে বিভিন্ন কাজ, যেমন ঘুম থেকে উঠে ব্রাশ করা, খাওয়া, খেলাধুলা করা, পড়াশোনা প্রভৃতি ধারাবাহিকতা বজায় রাখতে পারে কোন স্তরে? প্রাক সক্রিয়তার স্তরে। শিশু সক্রিয় বাস্তবধর্মী চিন্তার বিকাশ ঘটাতে পারে বা শিশুর মধ্যে বাস্তবধর্মী চিন্তার বিকাশ হতে থাকে কোন স্তরে? সংগঠিত সক্রিয়তার স্তরে। শিশু যুক্তিপূর্ণ চিন্তার দ্বারা সিদ্ধান্ত গ্রহণ করতে পারে কোন স্তরে? ফর্মাল অপারেশনাল স্টেজ বা নিয়মতান্ত্রিক সক্রিয়তার স্তরে। অনেকে এই স্তরকে নির্দিষ্ট সক্রিয়তার স্তর বলে থাকে। সংবেদন সঞ্চালনমূলক স্তরের কয়েকটি বৈশিষ্ট্য লেখো। সংবেদন সঞ্চালনমূলক স্তরের বৈশিষ্ট্য হল প্রতিবর্ত ক্রিয়া, পুনরাবৃত্তিমূলক ক্রিয়া বা কাজকর্ম, আর কল্পনার ছলে খেলা। প্রতিবর্তক ক্রিয়া বা রিফ্লেক্স অ্যাকশন কি? জন্মমুহূর্তে শিশুর কিছু ইন্দ্রিয় সক্রিয় হয় এবং কিছু সাধারণ দৈহিক ক্রিয়াকলাপ করতে পারে। কিছু নির্দিষ্ট প্রতিবর্তক ক্রিয়া তারা করতে পারে, যেমন গ্রাসপিং মানে আঁকড়ে ধরা বা চোষা ইত্যাদি। একেই বলা হয় প্রতিবর্তক ক্রিয়া। অবজেক্ট পার্মানেন্স কি? অবজেক্ট পার্মানেন্স মানে বস্তুর স্থায়িত্ব সম্পর্কে ধারণা। মানে শিশু জন্মের পর কোনো কিছুর স্থায়ী অস্তিত্ব আছে তা বুঝতে পারে না, কিন্তু এই স্তরের শেষ পর্যায়ে শিশুর মধ্যে সকল বস্তুর সম্পর্কে ধারণা তৈরি হয়। মানে কোনো কিছুর স্থায়ী অস্তিত্ব রয়েছে, যদিও সেটা তার সামনে না থাকে, সেটা বুঝতে পারে। এই ধারণাকেই বলা হয় বস্তুর স্থায়িত্ব সম্পর্কে ধারণা বা অবজেক্ট পার্মানেন্স। প্রাক ধারণামূলক স্তরের দুটি বৈশিষ্ট্য লেখো। প্রাক ধারণামূলক স্তর, প্রি অপারেশনাল স্টেজ। এই স্টেজের দুটি বৈশিষ্ট্য হলো, যেমন সাংকেতিক চিন্তন, সংকেতের চিন্তন, মানে শিশুরা সিম্বল সংকেতের ব্যবহার করতে শেখে। সর্বপ্রাণবাদ। সর্বপ্রাণবাদ মানে আমি আগে আলোচনা করেছি সব কিছুর মধ্যে জড় জীব, সব কিছুর মধ্যে প্রাণ খুঁজে পাওয়া। আর আত্মকেন্দ্রিক চিন্তন, ইগোসেন্ট্রিক থিঙ্কিং। মূর্ত সক্রিয়তার স্তরের দুটি বৈশিষ্ট্য লেখো। মূর্ত সক্রিয়তার স্তর, কংক্রিয়েট অপারেশনাল স্টেজ, তার দুটি বৈশিষ্ট্য। ক্লাসিফিকেশন অ্যাবিলিটি, শ্রেণীকরণের ক্ষমতা। আরোহী চিন্তন। আরোহী চিন্তন মানে তার মধ্যে যে অ্যাবিলিটি রয়েছে, ইন্ডাকটিভ ডিডাকটিভ অ্যাবিলিটি, সেই ইন্ডাকটিভ থিঙ্কিংকে বলা হয় আরোহী। ফর্মাল অপারেশনাল স্টেজের দুটি বৈশিষ্ট্য লেখো বা নিয়মতান্ত্রিক সক্রিয়তার স্তরের দুটি বৈশিষ্ট্য লেখো। বিমূর্ত চিন্তন, অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং। অবরোহী চিন্তন, ডিডাকটিভ থিঙ্কিং, সমস্যা সমাধানের চিন্তন, প্রবলেম সলভিং থিঙ্কিং। এই বিকাশের চ্যাপ্টার থেকে আরও অনেক কোশ্চেন পরীক্ষায় আসে, কিন্তু আজকে যেটুকু পেরেছি তুলে ধরার চেষ্টা করা হয়েছে। পরবর্তীতে আমি আরও বিকাশ থেকে কী ধরনের কোশ্চেন আসে সেগুলো নিয়ে আলোচনা করব। যদি আপনাদের এটি ভালো লেগে থাকে তাহলে যারা এই বিষয়টির সাথে যুক্ত বা যাদের উপকার হবে বিষয়টি জানলে, তাহলে তাদের মধ্যে শেয়ার করবেন। ভালো থাকবেন। থ্যাংক ইউ। থ্যাংকস ফর ওয়াচিং।